রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানে পুনরায় হামলার জন্য প্রস্তুত ইসরায়েল। টানা 5 ঘন্টা বৈঠক নেতানিয়াহুর। ট্রাম্প বলেছেন ইরানের বিরুদ্ধে হামলা স্থগিত করা হয়েছে সীমিত সময়ের জন্য। ট্রাম্পের বেইজিং ত্যাগের 4 দিনের মাথায় পুতিনের চীন সফরকে ঘিরে বিশ্ব কূটনীতিতে তোলপাড়। পশ্চিমবঙ্গের বিজেপি সরকার শিলিগুড়ি করিডোরকে তুলে দিল কেন্দ্রীয় সরকারের হাতে। ইরানে পুনরায় হামলার জন্য পুরো প্রস্তুতি নিয়ে অগ্রসর হচ্ছে ইসরায়েল। নেতানিয়াহু সরকার মনে করছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সমঝোতা হবে না এবং যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা করবে। সে হামলায় যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে ইসরায়েল আর্মি। পুনরায় ইরানে হামলার শেষ প্রস্তুতি উপলক্ষে সোমবার রাতে টানা 5 ঘন্টা পর্যন্ত নেতানিয়াহু বৈঠক করেছেন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে। এই বৈঠকে উপস্থিত ছিলেন সেনা প্রধান, বিমান বাহিনী প্রধান, গোয়েন্দা সংস্থা সমূহের প্রধান সহ শীর্ষ সেনা কর্মকর্তারা। এদিকে যুদ্ধ প্রস্তুতি উপলক্ষে নেতানিয়াহু বুধবার আদালতে হাজির হওয়া স্থগিত করেছেন। ইসরায়েলের চ্যানেল 12 সহ আরও বিভিন্ন গণমাধ্যমে ইসরায়েল আর্মির যুদ্ধ প্রস্তুতির খবর পরিবেশন করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জানান তিনি আরব দেশগুলোর অনুরোধে ইরানে পুনরায় হামলা স্থগিত করেছেন। মঙ্গলবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি ইরানে হামলা শুরু করা থেকে মাত্র 1 ঘন্টা দূরে ছিলাম। হামলা শুরুর 1 ঘন্টা আগে আমি সেটা স্থগিত করেছি, তবে এটা খুবই কম সময়ের জন্য স্থগিত করা হয়েছে। এর মধ্যেই ইরানকে সিদ্ধান্ত নিতে হবে। ট্রাম্প বলেন, কখন আবার ইরানে হামলা শুরু করা হবে তা আমি জানি না, তবে হতে পারে আগামী শুক্রবার, শনিবার, রোববার অথবা আগামী সপ্তাহের প্রথম দিকে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, যুদ্ধবন্ধে ইরান কি করছে তা আমি নিশ্চিত নই। মনে হচ্ছে তাদের সঙ্গে সমঝোতা হবে না। যুদ্ধবন্ধ বিষয়ে ইরান যুক্তরাষ্ট্রকে সর্বশেষ যে প্রস্তাব দিয়েছে তার মধ্যে রয়েছে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার, লেবানন সহ সব ফ্রন্টে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা বন্ধ করা, ইরানকে ক্ষতিপূরণ দেয়া এবং ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করা। ইরানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কাজিম গরিবাবাদি মঙ্গলবার বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল যদি আবার হামলা শুরু করে তবে তারা এমন জবাব পাবে যাতে তারা অবাক হয়ে যাবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের চাওয়া হলো তাদের শর্ত মেনে আমাদেরকে সমঝোতা করতে হবে। তাদের শর্ত মেনে নেওয়া মানে তাদের অন্যায়ের কাছে আত্মসমর্পণ করা। ইরান তা কখনোই করবে না। 3 দিনের সফর শেষে শুক্রবার চীনা রাজধানী বেইজিং ত্যাগ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর মাত্র 4 দিনের মাথায় বেইজিং পৌঁছান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফলে গোটা বিশ্বের দৃষ্টি এখন চীনা রাজধানী বেইজিং এর দিকে। কেবল তাই নয়, পরপর এই দুটি সফরের ঘটনায় বিশ্ব কূটনীতি অঙ্গনে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। ট্রাম্পের চীন সফরের উদ্দেশ্য ছিল ইরানের ওপর চাপ সৃষ্টিতে চীনকে রাজি করানো, যা তিনি ব্যর্থ হয়েছেন। এ ধরনের ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিদেশ সফরের ঘটনা বিরল। বস্তুত ট্রাম্পের চীন সফরকে অনেক বিশ্লেষক চীনের কাছে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক আত্মসমর্পণ হিসেবে দেখছেন। অপরদিকে পুতিনের চীন সফরের কারণ হিসেবে প্রকাশিত খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দুই দেশের বন্ধুত্বকে আরো শক্তিশালী করা। উভয় নেতা আলোচনা করবেন ইরান যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ, জ্বালানি বাণিজ্য, বৈশ্বিক নিরাপত্তা, প্রযুক্তি বিনিময় সহ নানা বিষয় নিয়ে। ইউক্রেন যুদ্ধের কারণে চীন রাশিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছায়। উভয় দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা আরব দেশ দুটিকে অধিকতর কাছাকাছি আসতে বাধ্য করে। চীন ও রাশিয়া বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে একে অপরের উপর গভীরভাবে নির্ভরশীল। ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার অর্থনীতির লাইফ লাইনে পরিণত হয় চীন। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীন রাশিয়ার প্রধান জ্বালানি তেল ক্রেতায় পরিণত হয়। চীনও এই রাশিয়া থেকে সস্তায় জ্বালানি তেল কিনে ব্যাপকভাবে লাভবান হতে থাকে। ফলে মাত্র 4 বছরের ব্যবধানে তথা 2020 সাল থেকে 2024 সালের মধ্যে দুই দেশের বাণিজ্য দ্বিগুণে পরিণত হয়। বর্তমানে চীন রাশিয়ার মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ $237 বিলিয়ন। চীন ও রাশিয়া এখনো একে অপরকে ভীষণভাবে প্রয়োজন। বর্তমানে ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকটের কারণে রাশিয়ার জ্বালানির উপর চীনের নির্ভরতা আরও বেড়েছে। অপরদিকে টানা 4 বছর ধরে যুদ্ধের কারণে রাশিয়া বর্তমানে প্রযুক্তি, ম্যানুফ্যাকচারিং সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপকভাবে চীনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বর্তমানে পুরো ড্রোন যুদ্ধে পরিণত হয়েছে। আর এক্ষেত্রে ড্রোন প্রযুক্তি ও ড্রোন ম্যানুফ্যাকচারিং এ যাবতীয় জিনিসপত্র রাশিয়া আমদানি করছে চীন থেকে।
ইরানে পুনরায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সম্ভাবনার প্রেক্ষাপটে পুতিনের চীন সফর বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। অনেকের মতে ট্রাম্পের সফরের পরপরই পুতিনের সফরের মাধ্যমে ট্রাম্পের সফর ম্লান হয়ে গেছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর পুতিন চীন সফরে এসে নো লিমিট ফ্রেন্ডশিপ ঘোষণা করেন। এরপর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক ও নির্ভরশীলতা ক্রমেই বৃদ্ধি পেয়েছে। এক বছরের কম সময়ের মধ্যে দুই নেতা দ্বিতীয়বারের মতো সরাসরি মিলিত হলেন। এটি পুতিনের 25তম চীন সফর। আন্তর্জাতিক বিভিন্ন ফোরাম সহ দুই নেতা এখনো পর্যন্ত 40 বারের বেশি সরাসরি বৈঠক করেছেন। বিশ্লেষকদের মতে বিশ্ব কূটনীতিতে নিজেদের প্রভাব ও অবস্থান নিয়ে চীনের বাড়তে থাকা আত্মবিশ্বাসেরই প্রতিফলন এই সফর। একই সঙ্গে এটি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও পুতিনের ঘনিষ্ঠ সম্পর্ককেও নতুনভাবে সামনে এনেছে। পুতিনের সফর এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন ইরানকে ঘিরে বৈশ্বিক অস্থিরতা বাড়ছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং এর সাম্প্রতিক বৈঠক থেকেও বড় কোনো অগ্রগতি আসেনি। ফলে এর ঠিক পরপরই পুতিনের বেইজিং সফর আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সফরের আগে প্রকাশিত এক ভিডিও বার্তায় পুতিন বলেন, চীন রাশিয়ার সম্পর্ক বর্তমানে এক নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে। তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, ডলারের পরিবর্তে রুবল এবং ইউয়ানের লেনদেন এবং দুই দেশের নাগরিকদের জন্য ভিসা মুক্ত ভ্রমণ ব্যবস্থার কথা উল্লেখ করেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকন বলেছেন, শি ও পুতিনের কৌশলগত নেতৃত্বে দুই দেশের বন্ধুত্ব আরও গভীর হবে এবং তা জনগণের মধ্যে আরও দৃঢ় ভিত্তি পাবে। ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের কৌশলগত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক্স নামে পরিচিত সরু ভূখণ্ডের জমি ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। এপ্রিলের নির্বাচনে বিজেপি জয়ের মাধ্যমে সরকার গঠনের পরপরই রাজ্য শিলিগুড়িকে তুলে দিল কেন্দ্রীয় সরকারের হাতে। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবের জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য ওই অঞ্চলের 7টি সড়ক ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া ও ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের হাতে তুলে দিয়েছে। এতদিন পর্যন্ত রাজ্য সরকারের পূর্ত দপ্তরের হাতেই এই সড়কগুলো দেখভালের দায়িত্ব ছিল। এই 7টি সড়কের মধ্যে 5টি সরাসরি শিলিগুড়ি করিডোরের মধ্য দিয়ে গেছে। এখন এই হস্তান্তরের ফলে রাস্তাগুলোর সম্প্রসারণ, মেরামতির কাজ দ্রুত শুরু হবে বলে মনে করা হচ্ছে। আর সামরিক পর্যবেক্ষকদের মতে রাস্তার সম্প্রসারণ হলে ওই অঞ্চলে সড়কপথে সামরিক অভিযান অনেক সহজ এবং দ্রুত হবে। ভৌগোলিক দিক থেকে চিকেন নেকের অবস্থান ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 3টি আন্তর্জাতিক সীমান্তের কাছে অবস্থিত এই ভূখণ্ডটি সবচেয়ে সরু। এর প্রস্থ মাত্র 17 কিলোমিটার থেকে 22 কিলোমিটার। এই চিকেন নেক নেপাল, বাংলাদেশ ও ভুটান সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত। এই অঞ্চলটির লাগোয়া সিকিমের উত্তরে রয়েছে ভারতের শত্রু রাষ্ট্র চীন। এই সরু ভূখণ্ডের মাধ্যমে ভারতের উত্তর পূর্বের 7 সিস্টার্স বা 7টি রাজ্য যুক্ত ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে। ভারত মনে করে বাংলাদেশ, পাকিস্তান ও চীন যে কোনো সময় চিকেন নেক দখলে নিয়ে 7 সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দিতে পারে। সেজন্য তারা সবসময় শঙ্কিত 7 সিস্টার্সের নিরাপত্তা নিয়ে। বিশেষ করে ভারতের অনুগত শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের ঘুম হারাম হয়ে গেছে চিকেন নেক্স করিডোর ও 7 সিস্টার্স নিয়ে। বিশেষজ্ঞরা জাতীয় সুরক্ষার দিক থেকে রাজ্য সরকারের এই পদক্ষেপকে খুবই গুরুত্বপূর্ণ মনে করছেন। 2017 সালে ভুটান, চীন, ভারত 3 দেশের মিলিত সীমানা এলাকা ডোকলামের সামরিক সংকটের পর থেকেই এই অঞ্চলের রাস্তা সম্প্রসারণের পরিকল্পনা করে নয়াদিল্লি। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর শিলিগুড়ি করিডোরের নিচ দিয়ে টানেল নির্মাণের কথাও বলেছে কেন্দ্রীয় সরকার। সাম্প্রতিক সময়ে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাইর বক্তব্য নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে। তিনি ঘোষণা দিয়েছেন যে ইরানের অনুমতি ছাড়া কোনো শক্তি হরমুজ প্রণালী খুলতে পারবে না এবং ভবিষ্যতে এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে নতুন আইন প্রণয়নের পথে এগোচ্ছে তেহরান। রেজাইর বক্তব্য কেবল একটি রাজনৈতিক হুমকি নয়, বরং এটি ইরানের দীর্ঘমেয়াদী কৌশলগত অবস্থানের প্রতিফলন। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পশ্চিমা মিত্রদের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে তেহরান বুঝিয়ে দিতে চাইছে যে সামরিক বা অর্থনৈতিক চাপের মুখে তারা পিছু হটবে না, বরং তারা নিজেদের ভৌগোলিক অবস্থানকে একটি শক্তিশালী ভূরাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে প্রস্তুত। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানের অবস্থান সবসময় স্পষ্ট। এই জলপথের নিরাপত্তা ও নিয়ন্ত্রণে ইরানের ভূমিকা উপেক্ষা করা সম্ভব নয়। ইব্রাহিম রেজাই তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রতি সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, আমেরিকাকে হয় ইরানের শর্ত মেনে কূটনীতিতে আসতে হবে, নয়তো ইরানের ক্ষেপণাস্ত্র শক্তির মুখোমুখি হতে হবে। এই বক্তব্যে ইরানের বর্তমান কৌশল পরিষ্কারভাবে প্রতিফলিত হয়েছে।
তেহরান এখন আর কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং তারা নিজেদের আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে ইরান ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন সক্ষমতা এবং নৌবাহিনীর শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। ফলে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের জন্য ইরানের সামরিক সক্ষমতাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা কঠিন হয়ে পড়েছে। হরমুজ প্রণালী নিয়ে ইরানের বক্তব্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক ইতিহাস। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক ক্রমাগত অবনতির দিকে যায়। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব, ইসরায়েল ইস্যু এবং আঞ্চলিক আধিপত্যের লড়াই দুই দেশের সংঘাতকে আরও তীব্র করেছে। যখনই যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলো ইরানের উপর নতুন চাপ সৃষ্টি করেছে, তখনই তেহরান হরমুজ প্রণালী বন্ধ করার সম্ভাবনার কথা উল্লেখ করেছে। কারণ তারা জানে এই প্রণালীতে উত্তেজনা সৃষ্টি হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে যাবে এবং পশ্চিমা অর্থনীতির উপর চাপ বাড়বে। হরমুজ প্রণালী ভূগোলগতভাবে অত্যন্ত সংকীর্ণ একটি জলপথ। একদিকে ইরান, অন্যদিকে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এই সংকীর্ণ অবস্থানের কারণে ইরান সহজেই সামরিকভাবে এই অঞ্চলে প্রভাব বিস্তার করতে পারে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর নৌবাহিনী বহু বছর ধরে এই এলাকায় দ্রুতগতির নৌকা, মাইন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েনের সক্ষমতা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের বিশাল নৌবাহিনী থাকলেও হরমুজ প্রণালীতে সরাসরি সংঘাত শুরু হলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। কারণ এখানে সামান্য সংঘর্ষ বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। রেজাই আরও বলেছেন যে ইরানের পার্লামেন্ট এমন একটি নতুন আইন প্রণয়নের পথে এগোচ্ছে যার মাধ্যমে শত্রু রাষ্ট্রের জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে দেয়া হবে না। এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আন্তর্জাতিক সামুদ্রিক আইন অনুযায়ী গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথে অবাধ নৌ চলাচল নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি মৌলিক নীতি। যদি ইরান আনুষ্ঠানিকভাবে এমন আইন কার্যকর করে, তাহলে তা আন্তর্জাতিক আইনের সঙ্গে সরাসরি সংঘাতে যেতে পারে। তবে ইরান সম্ভবত যুক্তি দেখাবে যে তাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়লে তারা নিজেদের জলসীমা ও কৌশলগত অঞ্চল রক্ষায় বিশেষ ব্যবস্থা নিতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান সরাসরি যুদ্ধ চাইছে কিনা। বাস্তবে তেহরানের কৌশল সাধারণত নিয়ন্ত্রিত উত্তেজনা তৈরি করা। তারা এমন পরিস্থিতি সৃষ্টি করতে চায় যাতে পশ্চিমা দেশগুলো বুঝতে পারে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের মূল্য অনেক বেশি হবে। একই সঙ্গে তারা আঞ্চলিক প্রতিপক্ষদেরকেও সতর্ক রাখতে চায়। বিশেষ করে ইসরায়েল ও উপসাগর আরব মিত্রদের প্রতি এটি একটি বার্তা দেয় যে ইরান এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং আত্মবিশ্বাসী। মঙ্গলবার ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহের বক্তব্য একই ধরনের কঠোর অবস্থান তুলে ধরে। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন কোনো আগ্রাসন হলে তার জবাব আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে। তিনি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কৌশলগত ভুল না করার সতর্কবার্তা দিয়েছেন। তার ভাষায়, ইরানের সশস্ত্র বাহিনী আগের যে কোনো সময়ের তুলনায় বেশি প্রস্তুত এবং তাদের আঙ্গুল ট্রিগারের উপর রয়েছে। এই বক্তব্যগুলো প্রমাণ করে যে ইরান কেবল রাজনৈতিক পর্যায়ে নয়, সামরিক পর্যায়েও উচ্চমাত্রার প্রস্তুতির বার্তা দিচ্ছে। আলী আবদুল্লাহি আরও বলেছেন যে ইরান ইতিমধ্যে মাঠ পর্যায়ে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে এবং যে কোনো আগ্রাসনের হাত কেটে ফেলার ক্ষমতাও তাদের রয়েছে। এই বক্তব্যের মাধ্যমে তিনি সম্ভবত সাম্প্রতিক আঞ্চলিক সংঘর্ষগুলোতে ইরানের প্রভাব ও প্রক্সি নেটওয়ার্কের কার্যকারিতার দিকে ইঙ্গিত করেছেন। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে আনসারুল্লাহ, ইরাক ও সিরিয়ায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ফলে কোনো আঞ্চলিক সংঘাত শুরু হলে তা দ্রুত বহু ফ্রন্টে বিস্তৃত হতে পারে। তবে ইরানের এই কঠোর অবস্থানের বিপরীতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি কমায়নি। পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর শক্তিশালী উপস্থিতি রয়েছে এবং ওয়াশিংটন বারবার বলছে যে আন্তর্জাতিক জলপথে অবাধ চলাচল নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে হরমুজ প্রণালীতে কোনো ধরনের একতরফা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানির নিরাপত্তার জন্য হুমকি। ফলে ইরান যদি বাস্তবে জাহাজ চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে বড় ধরনের সামরিক সংঘর্ষের দিকে নিয়ে যেতে পারে।
বিশ্ব অর্থনীতির জন্য এই পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইউরোপ, এশিয়া এবং বিশেষ করে চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো উপসাগরীয় তেলের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। হরমুজ প্রণালীতে উত্তেজনা সৃষ্টি হলে তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে, বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি হতে পারে এবং সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। ফলে আন্তর্জাতিক সম্প্রদায় সাধারণত চায় এই অঞ্চলে উত্তেজনা যেন পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ না নেয়। চীন ও রাশিয়ার অবস্থানও এখানে গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে মস্কো ও বেইজিং এর সঙ্গে তেহরানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে ইরান বিকল্প কৌশলগত অংশীদার খুঁজছে। রাশিয়া ও চীন উভয়ই যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের বিরোধিতা করে এবং ইরানের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা বাড়িয়েছে। ফলে হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা বৃদ্ধি পেলে তা বৃহত্তর আন্তর্জাতিক শক্তির প্রতিদ্বন্দ্বিতার অংশেও পরিণত হতে পারে। ইরানের সাম্প্রতিক বক্তব্যগুলোকে অনেক বিশ্লেষক মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবেও দেখছেন। তেহরান জানে সরাসরি সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সঙ্গে পাল্লা দেয়া কঠিন, কিন্তু তারা এটাও জানে যে দীর্ঘস্থায়ী আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি করার সক্ষমতা তাদের আছে। আর এই সক্ষমতাই ইরানের সবচেয়ে বড় প্রতিরোধমূলক শক্তি। হরমুজ প্রণালী সেই কৌশলের কেন্দ্রীয় উপাদান। সব মিলিয়ে ইব্রাহিম রেজাই ও আলী আবদুল্লাহের বক্তব্য মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ বাস্তবতাকে আরও স্পষ্ট করে তুলেছে। ইরান এখন নিজেদের আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠার লড়াইয়ে আরও দৃঢ় অবস্থান নিচ্ছে এবং হরমুজ প্রণালীকে সেই কৌশলের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এই অঞ্চলে নিজেদের প্রভাব ও জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ফলে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠছে। সামান্য ভুল হিসেব বা উস্কানিও বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে। আর সেই সংঘাতের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিশ্ব রাজনীতির উপর গভীর প্রভাব ফেলবে। বহু দশক ধরে উপসাগরীয় নিরাপত্তার মূল ভিত্তি ছিল মার্কিন সামরিক উপস্থিতি এবং সেই উপস্থিতির মাধ্যমে ডিটারেন্স বা প্রতিরোধ ক্ষমতার ধারণা। কিন্তু হরমুজ প্রণালী ঘিরে চলমান উত্তেজনা এবং বৈশ্বিক জ্বালানি বাজারে তার প্রতিক্রিয়া দেখিয়ে দিয়েছে যে বাস্তব নিরাপত্তা কেবল অস্ত্রের উপরে দাঁড়িয়ে থাকে না। অর্থনীতি, জ্বালানি প্রবাহ এবং বাণিজ্যিক স্থিতিশীলতাও সমানভাবে নিরাপত্তার অংশ। আজ উপসাগরের নিরাপত্তা নীতির ভাষা আর শুধু পেন্টাগন লিখছে না, বরং তেলের বাজার, শিপিং কোম্পানি, বিমা খাত এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা সেই ভাষা নির্ধারণ করছে। হরমুজ প্রণালী এখন কেবল একটি সামুদ্রিক রুট নয়, এটি বৈশ্বিক অর্থনীতির স্নায়ুকেন্দ্র। বিশ্বের বিশাল অংশের তেল ও গ্যাস এই পথ দিয়ে প্রবাহিত হয়। ফলে যখন এই রুট ঝুঁকির মুখে পড়ে, তখন এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকে না। ইউরোপে শিল্প উৎপাদন ব্যয় বেড়ে যায়, এশিয়ায় জ্বালানি সংকট তৈরি হয়, যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি বাড়ে, আর আন্তর্জাতিক বাজারে পরিবহন ও বিমা খরচ একযোগে বৃদ্ধি পায়। জরুরি তেল মজুদ থেকে সরবরাহ ছেড়ে বাজারকে সাময়িকভাবে শান্ত রাখা যায়, কিন্তু তা স্থায়ী সমাধান নয়, কারণ সরবরাহ চেইনের ক্ষতি রাতারাতি পূরণ করা যায় না। তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল প্রবাহে যে অস্থিরতা তৈরি হয় তা কয়েক মাস ধরে বৈশ্বিক অর্থনীতিকে আঘাত করতে পারে। এই বাস্তবতা উপসাগরীয় রাষ্ট্রগুলোকে নতুন হিসেব করতে বাধ্য করছে। দীর্ঘদিন তারা বিশ্বাস করেছিল যে মার্কিন ঘাঁটি ও সামরিক ছাতা তাদের নিরাপত্তার জন্য যথেষ্ট, কিন্তু সংকটের মুহূর্তে দেখা গেল সামরিক উপস্থিতি থাকলেও তা যুদ্ধের বিস্তার ঠেকাতে পারছে না, বরং অনেক ক্ষেত্রে সেই উপস্থিতি উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। ফলে উপসাগরীয় রাষ্ট্রগুলো ধীরে ধীরে উপলব্ধি করছে যে ইরানের সঙ্গে সরাসরি সমঝোতা ছাড়া স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব নয়। এটি আদর্শবাদ বা বন্ধুত্বের প্রশ্ন নয়, এটি কঠিন বাস্তবতার প্রশ্ন। কারণ তারা বুঝতে পারছে যে সংঘাত যদি দীর্ঘায়িত হয়, তবে তার সবচেয়ে বড় মূল্য দিতে হবে উপসাগরীয় অর্থনীতিকেই। এই প্রেক্ষাপটে সৌদি আরব এক নতুন ধরনের কূটনৈতিক কাঠামোর দিকে এগিয়ে যাচ্ছে, যাকে অনেকে গালফ হেলসিঙ্কি ধারণা হিসেবে দেখছেন। এর পেছনে মূল অনুপ্রেরণা 1970-এর দশকের ইউরোপীয় হেলসিঙ্কি প্রক্রিয়া, যা স্নায়ুযুদ্ধের সময় পূর্ব ও পশ্চিম ব্লকের মধ্যে উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই প্রক্রিয়ায় নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা, মানবাধিকার এবং বাস্তবায়ন ব্যবস্থার মতো বিভিন্ন কাঠামো ছিল। তবে মধ্যপ্রাচ্যের বাস্তবতা ইউরোপের মতো নয়। এখানে রাষ্ট্রগুলো মানবাধিকারকে পারস্পরিক চাপ বা অভ্যন্তরীণ হস্তক্ষেপের অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায় না। ফলে সৌদি আরব যে কাঠামো নিয়ে ভাবছে তা মূলত তিনটি স্তম্ভের উপর দাঁড়ানো: পারস্পরিক অনাক্রমণ, অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা এবং বাস্তবায়ন ও পর্যবেক্ষণ ব্যবস্থা।
এই ধারণার কেন্দ্রে রয়েছে একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি। অর্থনৈতিক স্থিতিশীলতা ছাড়া নিরাপত্তা সম্ভব নয়। যদি উপসাগরে প্রতিনিয়ত ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র হুমকি এবং সামুদ্রিক অস্থিরতা চলতে থাকে, তবে বিশ্বের বৃহত্তম জ্বালানি উৎপাদক অঞ্চল ধীরে ধীরে বৈশ্বিক অর্থনীতির জন্য ঝুঁকির উৎসে পরিণত হবে। সৌদি আরব বুঝতে পারছে যে দীর্ঘমেয়াদী সংঘাতের মূল্য সামরিক ব্যয়ের চেয়েও বেশি, কারণ প্রতিটি সংকট বিদেশি বিনিয়োগ কমায়, বাজার অস্থির করে এবং উন্নয়ন পরিকল্পনাকে ঝুঁকির মুখে ফেলে। তবে এই উদ্যোগের সবচেয়ে বড় প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে কি এমন কোনো আঞ্চলিক নিরাপত্তা কাঠামো কার্যকর হতে পারে? কারণ বাস্তবতা হলো, যদি উপসাগরীয় রাষ্ট্র ও ইউরোপ ইরানের সঙ্গে অনাক্রমণ চুক্তি করে কিন্তু ওয়াশিংটন ও ইসরায়েল সেই কাঠামোর বাইরে থেকে যায়, তাহলে যে কোনো মুহূর্তে নতুন হামলা পুরো ব্যবস্থাকে ভেঙে দিতে পারে। অর্থাৎ একটি বিমান হামলাই পুরো কূটনৈতিক কাঠামোকে অর্থহীন করে তুলতে পারে। আবার যুক্তরাষ্ট্রকে এই কাঠামোর ভেতরে আনা সহজ নয়, কারণ ওয়াশিংটন এখনও ইরানের সঙ্গে এমন একটি সমঝোতা চায় যা কার্যত আত্মসমর্পণের সমান। কিন্তু ইরান মনে করছে হরমুজ সংকটের কারণে তার হাতে এখন বৈশ্বিক অর্থনৈতিক চাপের শক্তিশালী হাতিয়ার রয়েছে, ফলে তারা বিনামূল্যে ছাড় দিতে আগ্রহী নয়। এখানেই সৌদি আরব আর ইউরোপের সামনে তৃতীয় পথ খুলে যাচ্ছে, প্রকৃত অর্থে ওয়াশিংটনকে বাইপাস করা। এর অর্থ হতে পারে উপসাগরীয় রাষ্ট্রগুলো তাদের আকাশসীমা ও জলসীমা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার অনুমতি না দেয়া। এমনকি কিছু ক্ষেত্রে তারা এমন নিষেধাজ্ঞা বাস্তবায়নেও অনীহা দেখাতে পারে যা এই অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তোলে। এটি অত্যন্ত বড় কৌশলগত পরিবর্তন হবে, কারণ কয়েক দশক ধরে উপসাগরীয় নিরাপত্তা স্থাপত্যের কেন্দ্রে ছিল মার্কিন নেতৃত্ব। এখন যদি উপসাগরীয় রাষ্ট্রগুলো নিজেদের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে স্বাধীন কূটনৈতিক অবস্থান নিতে শুরু করে, তবে তা পুরো আঞ্চলিক ভারসাম্য পাল্টে দিতে পারে। তবে উপসাগরের ভেতরেও কৌশলগত ঐক্য নেই। সংযুক্ত আরব আমিরাতের একটি অংশ এখনও ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থান বজায় রাখতে আগ্রহী। তাদের ধারণা, কঠোর প্রতিরোধ নীতি ছাড়া ইরানকে নিয়ন্ত্রণ করা যাবে না। কিন্তু এখানে মূল প্রশ্ন হলো, সেই প্রতিরোধ এর সীমা কোথায়? যদি লক্ষ্য হয় কেবল উত্তেজনা নিয়ন্ত্রণ করা, তাহলে তা এক বিষয়। কিন্তু যদি লক্ষ্য হয় ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন, পারমাণবিক কর্মসূচি ধ্বংস এবং ব্যালিস্টিক সক্ষমতা সম্পূর্ণ ভেঙে দেয়া, তাহলে তা দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে নিয়ে যাবে। আর সেই যুদ্ধের অর্থনৈতিক ও নিরাপত্তাগত মূল্য উপসাগরীয় রাষ্ট্রগুলোর জন্য বিপর্যয়কর হতে পারে। অনেকে মনে করেন বিকল্প পাইপলাইন তৈরি করে হরমুজের উপর নির্ভরতা কমানো সম্ভব, কিন্তু বাস্তবে এটি আংশিক সমাধান মাত্র। কারণ যুদ্ধ ছড়িয়ে পড়লে শুধু প্রণালী নয়, তেলক্ষেত্র, বন্দর, রিফাইনারি এবং জ্বালানি অবকাঠামো হামলার ঝুঁকিতে পড়বে। একইভাবে বাব আল মান্দাব প্রণালীও নতুন চাপের কেন্দ্রে পরিণত হতে পারে। ফলে কেবল বিকল্প রুট তৈরি করলেই নিরাপত্তা নিশ্চিত হয় না। প্রকৃত সমাধান হলো এমন একটি আঞ্চলিক রাজনৈতিক সমঝোতা যা সংঘাতের কারণগুলোকে নিয়ন্ত্রণে আনে। এই পরিস্থিতিতে সৌদি আরবের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রিয়াদ বুঝতে পারছে যে যদি ওয়াশিংটন সংঘাতে জড়িয়ে পড়ে কিন্তু বেরিয়ে আসার পথ খুঁজে না পায়, তাহলে সেই অস্থিরতার কেন্দ্রে আটকে পড়বে উপসাগরীয় রাষ্ট্রগুলো। ফলে সৌদি আরব এখন এক ধরনের ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসেবে কাজ করতে চাইছে। তারা একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায়, অন্যদিকে ইরানের সঙ্গে এমন এক সমঝোতা গড়ে তুলতে চায় যা উপসাগরীয় অর্থনীতি ও জ্বালানি প্রবাহকে নিরাপদ রাখবে। সবশেষে বাস্তবতা হলো, বর্তমান সংকটের সমাধান সামরিক বিজয়ের মাধ্যমে আসবে না। কারণ যে যুদ্ধ বৈশ্বিক জ্বালানি প্রবাহকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে, সেই যুদ্ধের প্রভাব সীমান্তের ভেতরে আটকে থাকে না। বাজার, মুদ্রাস্ফীতি, সরবরাহ ব্যবস্থা এবং জ্বালানি নিরাপত্তা একসঙ্গে পুরো আন্তর্জাতিক ব্যবস্থাকে প্রভাবিত করে। ফলে উপসাগরের সামনে এখন দুটি পথ খোলা। একদিকে রয়েছে দীর্ঘায়িত সংঘাত যা ধীরে ধীরে বৈশ্বিক অর্থনীতিকে দুর্বল করবে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে ধ্বংস করবে। অন্যদিকে রয়েছে এমন একটি বাস্তববাদী সমঝোতা যা অনাক্রমণ, অর্থনৈতিক সহযোগিতা এবং জ্বালানি নিরাপত্তার ভিত্তিতে নতুন আঞ্চলিক কাঠামো তৈরি করতে পারে। আজ উপসাগরের রাষ্ট্রগুলো আর অপেক্ষা করার অবস্থায় নেই, কারণ তারা বুঝতে পারছে যদি তারা নিজেরা উদ্যোগ না নেয়, তাহলে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে অন্যদের সংঘাত। আর সেই সংঘাতের মূল্য শেষ পর্যন্ত তাদের অর্থনীতি, নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতাকেই সবচেয়ে বেশি আঘাত করবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।